মোবাইল স্টাডিতে আর একবার সকলকে স্বাগত জানাই। আমি রবিন জানা মাধ্যমিক বাংলা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি। গত ক্লাসে আমরা আমাদের পাঠ সঞ্চয়নের একটি গল্প, যেটা ছিল বহুরূপী, সুবোধ ঘোষের লেখা, সেই গল্পটি আমি আলোচনা করেছিলাম। তার আজকে কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসতে পারে, সেই প্রশ্নগুলি আজ আমি আলোচনা করব, যেগুলি পাঠক পাঠিকাদের কাছে খুবই সহজ করে বোঝানোর আমি চেষ্টা করছি। আশা করি এই প্রশ্নগুলি যদি ঠিক মতন আনসার করা যায়, পরীক্ষায় খুব ভালো নম্বর আশা করা যায়। আর বেশি কথা না বলে আমি সরাসরি বিষয়ের মধ্যে ঢুকে পড়ি। যে বিষয়টি আজকে আলোচনা করা সেটি হচ্ছে বহুরূপী গল্পের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আজকে প্রশ্নটিকে একটু অন্যরকমভাবে আমি সাজিয়েছি, কারণ একদম 1 নম্বরের প্রশ্নে আমি বলেছি বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর, অর্থাৎ এমসিকিউ টাইপের যে প্রশ্নটি থাকবে, এবং আরেকটি যেটা লিখিত 20টি শব্দের মধ্যে যে প্রশ্নগুলি থাকে, প্রশ্নগুলি কিন্তু একই রকম হতে পারে, উত্তরের ক্ষেত্রে একটু আলাদা হবে, কারণ এমসিকিউ প্রশ্ন জাস্ট টিক মারতে থাকবে ওখানে, কারণ অপশানটাকে বেছে নিয়ে লিখতে হবে। আর এই একই প্রশ্ন 20টি শব্দের মধ্যে লিখতে গেলে সেখানে প্রশ্নের মানটা একটু অন্যরকমভাবে দেওয়া হয়েছে। তো যাই হোক, এখন আমি আলোচনা করব, দুভাবেই আলোচনা করব প্রশ্নগুলোকে, যে কিভাবে 20টি শব্দের মধ্যে লেখা যেতে পারে বা কিভাবে এমসিকিউ প্রশ্ন হতে পারে। তাই প্রথমে আমি কয়ে যে প্রশ্নটি দিয়েছিলাম সেটি হচ্ছে বহুরূপী রচনাটির লেখককে। আমরা জানি বহুরূপী রচনাটির লেখক হচ্ছেন সুবোধ ঘোষ। পরবর্তী প্রশ্ন, বহুরূপী গল্পটির মূল গ্রন্থের নাম কি? বহুরূপী গল্পটির মূল গ্রন্থের নাম হলো কিশোর গল্প। কিশোর গল্প থেকে বহুরূপী গল্পটি নেওয়া হয়েছে। এখানে দেখো, এই যে আলোচনা করছি যে বহুরূপী গল্পটির মূল গ্রন্থের নাম কি, অপশান থাকবে, অপশানে কিন্তু যদি এমসিকিউ হয় শুধুমাত্র কিশোর গল্প, আর যদি আমাদের 20টি শব্দের মধ্যে লিখতে হয় তাহলে লিখব নাট্যকার বা গল্পকার সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পটি মূল গ্রন্থের নাম কিশোর গল্প। বেশ, এইটুকুই। পরবর্তী প্রশ্নে, হরিদা পেশায় কে ছিলেন? হরিদা পেশায় ছিলেন বহুরূপী। পরবর্তী প্রশ্ন, কার বাড়িতে সন্ন্যাসী এসেছিলেন? এখানে আমরা জানি যে জগদীশ বাবুর বাড়িতে সন্ন্যাসী এসেছিলেন। তাহলে এখানে এমসিকিউ হচ্ছে জগদীশ বাবুর বাড়ি। আর 20টি শব্দের মধ্যে যদি লিখতে হয় সেখানে আমরা লিখব সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পটি প্রধান অন্যতম চরিত্র জগদীশ বাবুর বাড়িতে সন্ন্যাসী এসেছিলেন, হিমালয় থেকে সন্ন্যাসী এসেছিলেন, এটি লিখলে আরও ভালো হয়। পরবর্তী প্রশ্ন, সন্ন্যাসী কতদিন জগদীশবাবুর বাড়িতে ছিলেন? সন্ন্যাসী কতদিন জগদীশবাবুর বাড়িতে ছিলেন? আমরা জানি 7 দিন। জগদীশবাবুর বাড়িতে 7 দিন আতিথেয়তা গ্রহণ করেছিলেন। এই এক কথায় বলতে গেলে লোভী সন্ন্যাসী, ভণ্ড সন্ন্যাসী, কারণ আমরা গল্পের মধ্যে পড়েছি যে তার লোভ ছিল, পায়ের ধুলো কাউকে দিত না, এটা আমরা পড়েছি। তো যাই হোক, পরবর্তী প্রশ্ন, জগদীশবাবুর বাড়িতে যে সন্ন্যাসী এসেছিলেন তিনি কোথায় থাকতেন এবং কি খেয়ে থাকতেন? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এর উত্তরে হবে তিনি কোথায় থাকতেন, তিনি হিমালয়ের এক গুহাতে থাকতেন। আর কি খেতেন না, সারা বছরে একটি মাত্র হরিতকি খেয়ে তিনি বেঁচে থাকতেন। একটি মাত্র হরিতকি খেয়ে তিনি সারা বছর কাটিয়ে দিতেন, বেঁচে থাকতেন সেইভাবে। পরবর্তী প্রশ্ন, হিমালয়বাসী সন্ন্যাসীর বয়স কত ছিল? এখানে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। হিমালয়বাসী সন্ন্যাসীর বয়স কত ছিল? তিনি যে বয়সটি জানিয়েছিলেন সেটি হচ্ছে 1000 বছরেরও বেশি। 1000 বছরেরও বেশি। পরবর্তী প্রশ্ন, জগদীশবাবুর বাড়িতে যে সন্ন্যাসী এসেছিলেন
আচ্ছা, হয়ে গেছে এটি বর্গের জ। জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী আসার গল্প হরিদাকে কে বলেছিলেন? কারণ আমরা জানি যে হরিদার বাড়িতে লেখক সমেত আরও যে তিনজন বন্ধু যারা আড্ডা দিত, চা খেত, তাদের মধ্যে একজনের নাম হচ্ছে ভবতোষ। সেই ভবতোষই অনাদিদের কাছ থেকে শুনেছিল, ভবতোষ অনাদিদের কাছ থেকে শুনেছিল যে জগদীশবাবুর বাড়িতে নাকি একজন সন্ন্যাসী এসেছেন, তিনি নাকি হিমালয়ে থাকেন এবং তার পায়ের ধুলো পাওয়া নাকি খুবই দুর্লভ বিষয়। জগদীশবাবু সোনার বল লাগানো খড়ম পায়ে পরিয়ে পায়ের ধুলো অর্জন করেছিলেন, এই গল্পটি শুনেছিলেন, সেইটাই এসে এখানে বলেছিল। তাই যাই হোক, এখানে প্রশ্নের উত্তর হবে ভবতোষ অনাদিদের কাছ থেকে গল্পটি শুনেছিলেন। পরবর্তী প্রশ্ন, হিমালয়বাসী সন্ন্যাসী কাকে পায়ের ধুলো দিয়েছিলেন? হিমালয়বাসী সন্ন্যাসী কাকে পায়ের ধুলো দিয়েছিলেন? আমরা জানি যে গল্পের অন্যতম যে চরিত্র সেটা জগদীশবাবু, তিনি সোনার বল লাগানোর জুতো খড়ম তিনি দিয়েছিলেন সন্ন্যাসীকে উপহার, সেই হিসেবে তিনি পায়ের ধুলো পেয়েছিলেন। তাহলে হিমালয়বাসী সন্ন্যাসী কাকে পায়ের ধুলো? জগদীশবাবুকে দিয়েছিলেন। এমসিকিউ প্রশ্ন হচ্ছে এইটা, আর 20টি শব্দের মধ্যে যেটা বললাম সেটাই। ইয়, জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়ার জন্য কি করেছিলেন? জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়ার জন্য কাঠের খড়মে সোনার বল লাগিয়ে দিয়েছিলেন, এটাই হচ্ছে উত্তর। তাহলে কাঠের খড়মে সোনার বল লাগিয়ে দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু তার ঝোলার মধ্যে কত টাকা দিয়েছিলেন? সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু তাকে 100টি টাকা তার ঝোলার মধ্যে দিয়েছিলেন। হ্যাঁ। পরবর্তী প্রশ্ন, হরিদার বাড়িতে কতজন আড্ডা দিত এবং কখন আড্ডা বসত? হরিদার বাড়িতে 4 জন আড্ডা দিত এবং তারা সকাল সন্ধ্যা হরিদার কাছেই আড্ডা দিত, এটাই হচ্ছে তার উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন কাজ করতে হরিদার ভয়ানক আপত্তি ছিল? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটি 1 নম্বরেরও মানে লিখিত যে 20টি শব্দ তার মধ্যে আসতে পারে, এবং এমসিকিউ প্রশ্ন যদি হয় সেখানে উত্তরটি হবে ঘড়ি ধরে কাজ করা। ঘড়ি ধরে কাজ করাই ভীষণ আপত্তি ছিল। আর 20টি শব্দের মধ্যে লিখতে গেলে সেখানে লিখব যে সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পের অন্যতম চরিত্র হরিদার একঘেয়ে ঘড়ি ধরা নিয়মের বাঁধনে কাজ করতে ভীষণ আপত্তি ছিল, এটাই হচ্ছে উত্তর। পরবর্তী প্রশ্নে চলে আসি, কোন বাসস্ট্যান্ডে দুপুরবেলা একটা উন্মাদ পাগলকে নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়েছিল? কোন বাসস্ট্যান্ড? সেই বাসস্ট্যান্ডের নামটা বলতে হবে। আমরা এমসিকিউ প্রশ্নের উত্তরে পাবো, সেটা হচ্ছে চকের বাসস্ট্যান্ড। চকের বাসস্ট্যান্ড। পরবর্তী প্রশ্নে চলে যাই, চকের বাসস্ট্যান্ডে পাগলটির কাছে কি কি ছিল? চকের বাসস্ট্যান্ডে পাগলটির কাছে কি কি ছিল? ওই পাগলটির কাছে যেগুলি পাওয়া গেছিল, অর্থাৎ বহুরূপী সাজে সজ্জিত হরিদা যে যে জিনিসগুলো নিয়ে গিয়েছিল সেগুলো হচ্ছে একটি ছেঁড়া কম্বল, টিনের কৌটো ও একটি মালা। পাগলটির কাছে ছিল একটা ছেঁড়া কম্বল, টিনের কৌটো ও একটি মালা, এইটাই পাগলটির কাছে ছিল। হরিদা, পরবর্তী প্রশ্নে চলে আসি, হরিদা কিভাবে টাকা পয়সা উপার্জন করত? হরিদা কিভাবে টাকা পয়সা উপার্জন করত? কারণ আমরা জানি হরিদা, এর আগে আমরা একটা প্রশ্নে আলোচনা করেছি, একঘেয়েমি ঘড়ি ধরার নিয়মের বাঁধনে কাজ করতে তার ভীষণ আপত্তি ছিল। তিনি বহুরূপীর সাজে সজ্জিত হয়ে যৎসামান্য উপার্জন তিনি করতেন। বহুরূপীর সাজে সজ্জিত হয়ে, বহুরূপীর সাজে, এমসিকিউ প্রশ্ন হচ্ছে বহুরূপীর সাজে। পরবর্তী প্রশ্ন, চকের বাসস্ট্যান্ডে যে বাস ড্রাইভার হরিদাকে চিনে ফেলেছিল তার নাম কি? চকের বাসস্ট্যান্ডে যে বাস ড্রাইভার হরিদাকে চিনে ফেলেছিল তার নাম হচ্ছে কাশীনাথ। এমসিকিউর উত্তর হচ্ছে কাশীনাথ।
আর 20টি শব্দের মধ্যে লিখতে গেলে সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পের চকের বাস স্ট্যান্ডে যে বাস ড্রাইভার হরিদাকে চিনে পেরেছিল তার নাম কাশীনাথ। পরবর্তী প্রশ্নে আসি, কার ছদ্মবেশ সেজে হরিদার ভালো রোজগার হয়েছিল? সেটি হচ্ছে বাইজির ছদ্মবেশে। বাইজির ছদ্মবেশে হরিদার সব থেকে বেশি রোজগার হয়েছিল। তাহলে এমসিকিউ প্রশ্নের উত্তর হবে বাইজির ছদ্মবেশ। আর 20টি শব্দের মধ্যে লিখতে গেলে সেখানে লিখতে হবে বাইজির ছদ্মবেশে হরিদা সব থেকে ভালো রোজগার হয়েছিল এবং রোজগারের পরিমাণটি ছিল 8 টাকা 10 আনা। 8 টাকা 10 আনা, এইটা হচ্ছে 20টি শব্দের মধ্যে উত্তর। পরবর্তী প্রশ্নে চলে আসি, বহুরূপী গল্পে কোন পরিচ্ছদে হরিদা বাইজি সেজেছিল? এটা ভীষণই একটা ইম্পর্ট্যান্ট, একটু আননোন প্রশ্ন। এই প্রশ্নগুলো সাধারণত এখন দিয়ে থাকে। সেটি হচ্ছে বহুরূপী গল্পে কোন পরিচ্ছদে হরিদা বাইজি সেজেছিল? এটা আমাদের জানতে হবে। এটা পাঠ্য বই ভালো করে পড়লেই আমরা বুঝতে পারবো। প্রথম পরিচ্ছদে এটি আছে। প্রথম পরিচ্ছদে আমরা পেয়ে যাব যে হরিদা বাস স্ট্যান্ডে বাইজি সেজেছিল, সেই খবর মানে ঘটনাটি সেখানে উল্লেখ করা হয়েছে। পরবর্তী প্রশ্নে চলে আসি, বাইজি ছাড়া হরিদা আর কি কি সাজে সজ্জিত হয়ে টাকা উপার্জন করতেন? এটা কিন্তু 20টি শব্দের প্রশ্ন, এটা কিন্তু এমসিকিউ নয়। বাইজি ছাড়া হরিদা আর কি কি সাজে সজ্জিত হয়ে টাকা উপার্জন করত? কারণ আমরা জানি কখনো বাউল সেজেছে, কখনো কাপালিক, কখনো কাবুলিওয়ালা, কখনো পুলিশ, আবার কখনো ফিরিঙ্গি কেরামিন সাহেবের সাজে সজ্জিত হয়েছে। এগুলো আমরা বাইজির সাজে, বাইজি তো বলা যাবে না, বাইজির সাজে বলেছে সজ্জিত, মানে বাইজি ছাড়া আর কি কি সাজে সজ্জিত হয়েছিলেন এই সময় ইত্যাদি। বাউল, কাপালিক, কাবুলিওয়ালা, পুলিশ ও ফিরিঙ্গি কেরামিন সাহেবের সাজে সজ্জিত হয়েছিলেন তিনি। পরবর্তী প্রশ্নে চলে আসি, পুলিশ সেজে বহুরূপী হরিদা কার বাগানে ঢুকেছিল এবং কোন বাগানে ঢুকেছিল? এখানে 2টি প্রশ্ন আছে। কার বাগানে ঢুকেছিল? দয়ালবাবুর লিচুর বাগানে ঢুকেছিল। কার বাগানে? না, দয়ালবাবুর লিচুর বাগানে তিনি ঢুকেছিলেন পুলিশ সেজে। কারণ আমরা গল্পের মধ্যে দেখেছি স্কুলের ছেলেরা স্কুল ছুট হয়ে গিয়ে দয়ালবাবুর লিচুর বাগানে গিয়ে লিচু চুরি করে খেত। এই ঘটনাটি হরিদাকে মানে ভীষণভাবে আঘাত করেছিল, যার জন্য তিনি কি করেছিলেন না, পুলিশের ছদ্মবেশ ধারণ করে ওই লিচুর বাগানে পাহারা দিতে গিয়ে ওই ছেলেদেরকে হাতে নাতে ধরে ফেলেছিল, এই ঘটনাটি। যাই হোক, পরবর্তী প্রশ্নে আসি, স্কুলের হেডমাস্টার মশাই পুলিশরূপী হরিদাকে কত টাকা ঘুষ দিয়েছিলেন? আমরা জানি যে 8 আনা তিনি ঘুষ দিয়েছিলেন, 8 আনা। পরবর্তী প্রশ্ন, বহুরূপীর সাজে সজ্জিত হয়ে হরিদা কদিন পথে বের হতেন? কটি দিন তিনি পথে বের হতেন? না, সপ্তাহে একটি মাত্র দিন। তিনি বড়জোর একদিন, উত্তরটি হবে বড়জোর একদিন তিনি পথে বেরোতেন খেলা দেখানোর জন্য। পরবর্তী প্রশ্নে চলে আসি, হরিদা কোথায় জবর খেলা দেখাতে চেয়েছিলেন? হরিদা কোথায় জবর খেলা দেখাতে চেয়েছিলেন? আমরা জানি এর উত্তরটি হবে জগদীশবাবুর বাড়িতে। জগদীশবাবুর বাড়িতে তিনি জবর খেলা দেখাতে চেয়েছিলেন। পরের প্রশ্ন, ছদ্মবেশী হরিদার ময়ের প্রশ্নটি হচ্ছে, হরিদা কি পোশাক পরে জগদীশবাবুর বাড়ি এসেছিলেন? এখানে এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমরা প্রথমে বলবো, এটা কিন্তু এমসিকিউ প্রশ্ন নয়, এটা 20টি শব্দের প্রশ্ন। আদুর গায়ে অর্থাৎ খালি গায়ে ধবধবে সাদা উত্তরীয় ছিল, আর পরনে ছিল নিচের পোর্শন, নিজের দিকে ছোট্ট সাদা থান। এইটাই হচ্ছে এর উত্তর। পরবর্তী প্রশ্ন, ছদ্মবেশী হরিদার হাতের ঝোলার মধ্যে কি ছিল? ছদ্মবেশী যে হরিদা
এখানে বলতে গেলে বিরাগীর ছদ্মবেশ ধারণ করে যখন গেছিল, তার কাছে একটি ঝোলা ছিল, সেই ঝোলার মধ্যে শুধুমাত্র একটি গীতা ছিল। গীতা প্রশ্নের উত্তর হবে, এমসিকিউ প্রশ্নের উত্তর গীতা। আর 20টি শব্দের মধ্যে লিখতে গেলে সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পের প্রধান চরিত্র হরিদা, তার বলবো যে এখানে জগদীশবাবুর বাড়িতে যখন তিনি বিরাগীর সাজে সজ্জিত হয়ে গেছিলেন, তার কাছে যে ঝোলা ছিল তার মধ্যে একটি গীতা ছিল। এটা হচ্ছে 20টি শব্দের উত্তর। পরবর্তী প্রশ্নে চলে আসি। বিরাগীর মতে পরম সুখ কোনটি? ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। বিরাগীর মতে পরম সুখ কোনটি? এক কথায় বলবো, সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়াটাই হচ্ছে পরম সুখ। পরবর্তী প্রশ্নে চলে আসি। এখানে একটা লাইন তুলে প্রশ্ন হয়েছে, সেটা হচ্ছে না না ওই চোখটি হরিদার চোখ হতে পারে, অসম্ভব। উক্তিটি কার? এই কথাটি কে বলেছিল? এই কথাটি বলেছিল ভবতোষ। উত্তরটি হবে ভবতোষ। পরবর্তী প্রশ্ন, জগদীশবাবু বিরাগীকে কত টাকা প্রণামী দিতে চেয়েছিলেন? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা সবাই গুলিয়ে ফেলে। এই উত্তরটি করতে গেলে দেখেছি সবাই গুলিয়ে ফেলে। সেটা হচ্ছে গুলাই কোথায় না, বিরাগীকে কত টাকা দিতে চেয়েছিলেন জগদীশবাবু, আর ওই হিমালয় থেকে আসা সন্ন্যাসীকে কত টাকা দিতে চেয়েছিলেন। হিমালয় থেকে আসা সন্ন্যাসীকে তিনি দিয়েছিলেন 100 টাকা, আর বিরাগী রূপী হরিদাকে তিনি দিতে চেয়েছিলেন 101 টাকা। 101 টাকা। উত্তরটি এখানে হবে 101 টাকা। পরের প্রশ্নে চলে আসি। জগদীশবাবুর দেওয়া প্রণামীর টাকা হরিদা নেয়নি কেন? কী কারণে তিনি নিয়েছিলেন না? এই প্রশ্নের উত্তরটা দিতে গেলে আমাদেরকে বলতে হবে যে হরিদা তার এই বহুরূপী অর্থাৎ এই কলা যে সাজে তিনি সজ্জিত হতেন সেটাকে ভীষণ ভালোবাসতেন। তাই এখানে বলতে গেলে উত্তরটি হবে যে এই বিরাগী সন্ন্যাসীর ছদ্মবেশে টাকা নিলে নিজের সাজের অপমান করা হয় বলে হরিদা জগদীশবাবুর কাছ থেকে টাকা নেননি। কারণ তিনি যে সাজটিকে তিনি ভালোবাসেন, তার যে পেশা যেটা, তাকে অপমান করা হয়, সেই কারণে তিনি যে সাজে সজ্জিত হয়েছেন বিরাগী, অর্থাৎ যার মধ্যে কোনো অহং কাজ করে না, যার মধ্যে কোনো লোভ কাজ করে না, সেই রকম একটা ছদ্মবেশ তিনি যখন নিয়ে এসেছেন, সেখানে এই টাকাটা নেওয়াটা খুবই অপরাধ বলে তিনি মনে করেন, তাই তিনি এই টাকাটি নিয়েছিলেন না। এবার চলে আসি সমাস কারকের ব্যাপারে। আমি প্রশ্নটি দিয়েছি, আলোচনা করে নিচ্ছি, কারণ যখন সমাস আর কারক পড়াবো তখন এই বিষয়গুলি আরও সোজা করে দেবো। তবু একটু পাঠক পাঠিকাদের সুবিধার্থে যে এই চ্যাপ্টার থেকে অর্থাৎ বহুরূপী থেকে কি কি ইম্পর্ট্যান্ট সমাস আছে বা কারক আছে, সেইগুলো আমি কয়েকটি তুলে ধরেছি এখানে তোমাদের সুবিধার্থে, সেগুলো আমি একটু আলোচনা করে দিচ্ছি। বহুরূপী এর সমাস কী হবে? ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে হবে। এখানে বলবো ব্যাস বাক্যটি হবে বহুরূপ যার, অর্থাৎ বহুব্রীহি সমাস। বহুরূপ যার, বহুব্রীহি সমাস। বিরাগী, বি অর্থাৎ নয়, রাগী, না বহুব্রীহি। সকাল সন্ধ্যা, সকাল ও সন্ধ্যা, দ্বন্দ্ব সমাস। ফুল সাজি, ফুলের নিমিত্ত সাজি। ব্যাসবাক্য হচ্ছে ফুলের নিমিত্ত সাজি, ফুল সাজি, এটা হচ্ছে নিমিত্ত তৎপুরুষ। মৃগচর্ম, এটি হবে ব্যাসবাক্য হচ্ছে মৃগের চর্ম, সম্বন্ধ তৎপুরুষ। মৃগের চর্ম, সম্বন্ধ তৎপুরুষ। পূর্বজন্ম, পূর্বজন্ম হচ্ছে এর ব্যাসবাক্য পূর্ব যে জন্ম, সাধারণ কর্মধারয় সমাস, অর্থাৎ পূর্ব যে জন্ম সেটা হচ্ছে পূর্বজন্ম, এটা সাধারণ কর্মধারয় সমাস। অচঞ্চল, অ কথার অর্থ হচ্ছে নয়, চঞ্চল, নং তৎপুরুষ বা না তৎপুরুষ। দুপুরবেলা, দুপুর নামক বেলা, দুপুরবেলা, এটা মধ্য পদলোপী কর্মধারা। এই নামক পদটি উজ্জ্ব আছে বলে এটা মধ্য পদলোপী কর্মধারয় সমাস বলা হচ্ছে। কারকে আসি, কারক বিভক্তি নির্ণয় করতে হবে। আন্ডারলাইন যেগুলো করা আছে সেগুলোই কারক বিভক্তি নির্ণয় করতে হবে। প্রথমটি দিয়েছিলাম, সারা বছরে শুধু একটি হরিত কি খান? বছরে,
এখানে হবে বছরে হচ্ছে একটা সময় বোঝাচ্ছে, স্থান কাল পাত্র হলে আমরা জানি সেটা বহুব্রীহি সমাস হয়, সরি অধিকরণ কারক হয়। স্থান কাল পাত্র হলে সেটা অধিকরণ কারক হয়, তাহলে এখানে হবে অধিকরণ কারকে এ বিভক্তি। কেউ চিনতে পারে না, কেউ, কেউ হচ্ছে কে চিনতে পারে না, না কেউ চিনতে পারে না, কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারকে এখানে শূন্য বিভক্তি হয়েছে। হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, এখানে দুটি আছে, হরিদার একটি আছে, গল্প একটি আছে। তাহলে প্রথমটি হচ্ছে হরিদার, র বিভক্তি যদি যুক্ত থাকে তাহলে এটাকে অকারক পদ হিসেবে আমরা জানি, তাহলে এখানে বলবো সম্বন্ধ পদে র বিভক্তি। অকারক পদ দুটি আছে, একটা সম্বোধন, একটা আছে সম্বন্ধ, তাই এগুলো আমি আলোচনা করব পরে। এখানে দেখা যাচ্ছে হরিদার র বিভক্তি যোগ আছে সমান, এটি হচ্ছে সম্বন্ধ পদে র বিভক্তি। আর কাছেটা হচ্ছে এখানে এই যে আছে না হরিদার কাছে, কাছেটা দাগ দেওয়া হয়নি, কাছেটা যদি দাগ দিতাম তাহলে সেটি হতো একটি অনুসর্গ, কাছে হচ্ছে অনুসর্গ। আর পরে যেটি আছে গল্প, গল্পের নিচে দাগ আছে, তাহলে কি দিয়ে প্রশ্ন করলে সেটি উত্তর আসে গল্প। গল্প এলে কর্মকারকে শূন্য বিভক্তি হচ্ছে, কর্মকারকে শূন্য বিভক্তি। পরবর্তী প্রশ্ন, তার মুখ থেকে লালা ঝরে পড়ছে। মুখ থেকে, হইতে থেকে যে সাধারণত অপাদান কারক হয়ে থাকে, তাই মুখ থেকে পুরোটা যখন আন্ডারলাইন করা আছে তাহলে আমরা বুঝবো এটা অপাদান কারকে থেকে অনুসর্গ, আর শূন্য বিভক্তি হয়েছে, এখানে থেকে হচ্ছে একটা অনুসর্গ। পরবর্তী প্রশ্নে চলে আসি, এখানে আছে আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম। এখানে তীর্থ ভ্রমণের জন্য, এটা জন্যে বা নিমিত্তে, এটা হলে নিমিত্ত কারক হয়ে থাকে, নিমিত্ত কারকে এর বিভক্তি, আর জন্যটি হচ্ছে এখানে অনুসর্গ, এখানে অনুসর্গ হচ্ছে জন্য। পরবর্তী প্রশ্নে আসি, তবে আজ ঠিক সন্ধ্যাতে জগদীশ বাবুর বাড়িতে থাকো। এখানে কিন্তু তিনটি প্রশ্ন আছে, সন্ধ্যাতে একটি প্রশ্ন, জগদীশ বাবুর একটা প্রশ্ন, বাড়িতে একটা প্রশ্ন। এখানে তিনটি দাগ আছে, দাগটা একসঙ্গে হয়ে গেছে, এটা তিনটি হবে। সন্ধ্যাতে হলে কি হবে, এটা হচ্ছে অধিকরণ কারক, এটা সময় বোঝাচ্ছে তাই অধিকরণ কারক হচ্ছে। আর জগদীশ বাবুর হলে এটা হবে কর্তৃকারকে র বিভক্তি। বাড়িতে, বাড়িতে হবে অধিকরণ কারকে তে বিভক্তি। সন্ধ্যায় হচ্ছে অধিকরণ কারক, অধিকরণ কারকে তে বিভক্তি। জগদীশ বাবুর, এতে যেহেতু জগদীশ আর বাবুর আলাদা আছে চাই এটা হয়ে যাচ্ছে কর্তৃকারকে র বিভক্তি, আর বাড়িতে হচ্ছে অধিকরণ কারকে তে বিভক্তি। চমকে ওঠে ভবতোষ, চমকে ওঠে ভবতোষ, ভবতোষের নিচে দাগ আছে, কে চমকে ওঠে, কে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাই কর্তৃকারক, কর্তৃকারকে শূন্য বিভক্তি। এই ছিল আমাদের আজকে শর্ট কোশ্চেনের এমসিকিউ এবং 1 নম্বরের প্রশ্নের উত্তর। এবার আসি 3 নম্বর এবং 5 নম্বর প্রশ্ন একসঙ্গে দিয়েছি, সেই প্রশ্নগুলো একটু জাস্ট আমি আলোচনা করে দিচ্ছি, সময়টি খুবই কম, সেইটুকু আমি আলোচনা করে দিচ্ছি। যে সমস্ত প্রশ্নগুলো এখানে ইম্পর্টেন্ট আছে সেগুলো হচ্ছে, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। এখানে নাটকীয় বৈচিত্র্য বলতে কি বোঝানো হয়েছে, আর হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্যটি কি, এই প্রশ্নটি এখানে কিন্তু ভীষণ একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। যাই হোক, এখানে নাটকীয় শব্দের একটা অর্থ হচ্ছে যা নাটকের মতো, অর্থাৎ ঘটনাবহুল বৈচিত্র্যময় দৈনন্দিন জীবনের যে একঘেয়েমি কাটাতে মানুষের জীবনে মানে এক কথায় বলতে কোনো নাটকীয়তা থাকা একান্তভাবে প্রয়োজন। হ্যাঁ, একটা নাটকীয়তা থাকা, তবেই জীবনের উপভোগ্য হয়ে ওঠে, তবেই জীবনটা এখানে উপভোগ্য হয়ে ওঠে। হ্যাঁ, এখানে সেই ব্যতিক্রমী নাটকীয় বৈচিত্র্যের কথাই বলা হয়েছে। আর হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যটি কি না, তিনি বহুরূপীর এই যে সাজে মানুষকে যে কি বলবো অ্যাকচুয়ালি চমকে দেওয়ার পেশা, হ্যাঁ চমকে দিতেন, এতে তার রোজগার সামান্য হলেও তার জীবনের বৈচিত্র্য এনে দেয় এই পেশা। এর উত্তরটি হচ্ছে এইটা।
মোট 8 টাকা 10 আনা পেয়েছিল। কে পেয়েছিল, কী কারণে তিনি টাকা পেয়েছিলেন? বাইজের সাজে সজ্জিত হয়ে তিনি পেয়েছিলেন, সেটাই এখানে হরিদা পেয়েছিলেন। আর সেই সাজটি ছিল বাইজি সাজে। এইটাকে বিস্তারিত লিখতে হবে, কীভাবে তিনি কোথায় খেলা দেখিয়েছিলেন, কি কি খেলা দেখিয়েছিলেন, এইগুলোকে বিস্তারিত। বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা। কোন সময়ের কথা বলা আছে না, যখন হরিদা বিরাগীর সাজে সজ্জিত হয়ে জবর খেলা দেখাতে গিয়েছিলেন, যে প্রত্যেকারের মানে সত্যিকারের সন্ন্যাসী কেমন হয়, সেই সময়ের যে সন্ধ্যার একটা জগদীশবাবুর বাড়ির যে একদম সেই চাঁদের আলো ঝরে পড়ছে, সেই যে ঘটনাটি আছে, সেই ঘটনাটিকে এখানে লিখতে হবে। আমি এই উত্তরগুলোকে ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। তোমাদের জিজ্ঞাস্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেখানে করবে, আমি সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আপনি কি ভগবানের চেয়েও বড়, কাকে এ কথা বলা হয়েছিল? কারণ বিরাগী রূপী হরিদা জগদীশবাবুকে এই প্রশ্ন করেছিল। তাকে এ কথা বলার কারণ কি না, তিনি ওই সময়কার বড় লোক বলা যেতে পারে। 11 লক্ষ কোটি টাকার তিনি 11 লক্ষ টাকার তিনি মালিক ছিলেন তখন। তাই তিনি যে এদিকে কৃপণ, কিন্তু কোনো সন্ন্যাসী বা কোনো ভীষণ ধর্মভীরু মানুষ ছিলেন। সন্ন্যাসী এলে তাদেরকে যে দান ধ্যান করতেন, হ্যাঁ, সেই কথার পরিপ্রেক্ষিতে হরিদা এখানে প্রকৃত সন্ন্যাসী কেমন হয় সেই কথা তাকে উপলব্ধি করানোর জন্য, তাকে বোঝানোর জন্য এই উক্তি করেছিলেন। এই কথাগুলিকে সেখানে লিখতে হবে। সে ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিসের কথা বলা হয়েছে না, ওই যে হিমালয় থেকে যে সন্ন্যাসী এসেছিলেন তার পায়ের ধুলো। এটি দুর্লভ কেন না, তিনি কাউকে পায়ের ধুলো দেন না, কারণ তিনি লোভী ছিলেন, ভীষণই লোভী ছিলেন, এবং প্রকৃত সন্ন্যাসী এরকম হয়ে থাকে না। তিনি পায়ের ধুলো দিতে গেলে ওই যে ঘুষ ব্যাপারটি আছে, সেইটি এখানে তুলে ধরা হয়েছে। দয়ালবাবুর লিচুর বাগানে কি ঘটনা ঘটেছিল না, হরিদা ওই যেটা আছে, হরিদা পুলিশ সেজে ওই স্কুল ছুট ছাত্রদেরকে তিনি ধরেছিলেন, লিচু চুরি করতে গেছিল, সেই ঘটনাটিকে এখানে বর্ণনা করে। বা এই একই প্রশ্ন, হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন? দয়ালবাবু লিচুর বাগানে। তিনি কিভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন? ওই পুলিশ সেজে ধরে 8 আনা তিনি ঘুষ নিয়েছিলেন মাস্টারমশাইয়ের কাছ থেকে। এই ঘটনাটিকে সেখানে লিখতে হবে। হরিদার জীবনে, পরবর্তী প্রশ্ন 6, হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদা কে? তার কর্মকাণ্ডের মধ্যে যে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে তা গল্প অনুসারে লেখো। অথবা এই একই প্রশ্ন আবার হতে পারে কি না, বহুরূপী গল্প অবলম্বনে হরিদার জীবনযাত্রার পরিচয় দাও। বহুরূপী গল্প মানে এখানে হরিদার যে সমগ্র জীবনটা কিভাবে তিনি কাটিয়েছেন, সেই চরিত্র কথা বলতে গেলে এখানে হরিদার চরিত্রটি চলে আসছে। হ্যাঁ, নাটকীয় বৈচিত্র্যময় জীবন যেটা আছে সেইটাকে কিন্তু এখানে আলোচনা করতে হবে। আর আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা, সেটা জানতেই হবে, বহুরূপী গল্পটি নামকরণের সার্থকতা বিচার করো। নামকরণের দিক থেকে বহুরূপী গল্পটি কতটা সার্থক হয়েছে এটাকে লিখতে হবে, অবশ্যই সার্থক গল্প। ঝ, বহুরূপী গল্পে জগদীশবাবুর চরিত্র বিশ্লেষণ করো। যে চরিত্রগুলি সবথেকে মানে প্রধান চরিত্রের পাশে থাকে, সেই রকম চরিত্রের মধ্যে হচ্ছে জগদীশবাবুর চরিত্র। তিনি ভীষণ কৃপণ লোক হলে ধর্মভীরু ছিলেন ভীষণ। হ্যাঁ, এই কথাগুলোকে সেখানে সুন্দর করে লিখতে হবে, এগুলোকে আলোচনা করতে হবে। জগদীশবাবুর বাড়িতে হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ বিরাগী সেজে তিনি যে জ্ঞানের কথা তিনি সেখানে বলেছিলেন, বা যে কারণগুলি তিনি দেখিয়েছিলেন, যে জগদীশবাবু নিজেকে ভগবান মনে করেন কি না, বা এই যে 11 লক্ষ টাকার মালিক ছিলেন বলে তিনি গর্ব অনুভব করতেন, এই সমস্ত ঘটনাগুলিকে সেখানে সুন্দর করে লিখতে হবে। এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়। এই প্রশ্নগুলি সাধারণত এখানে ভীষণই ইম্পর্টেন্ট প্রশ্ন। পাঠক পাঠিকাদের সুবিধার্থে আমি প্রশ্নগুলো এখানে দিয়েছি, এবং সমগ্র বই তো অবশ্যই পড়তে হবে, এবং অন্যান্য যে সমস্ত বই আছে সেগুলোকেও ফলো করা একান্ত প্রয়োজন আছে। আর তার মধ্যে আমার মতামত অনুযায়ী প্রশ্নগুলির মধ্যে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল আছে। এই প্রশ্নগুলিকে সুন্দরভাবে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকে এই কথা বলেই আমার পাঠ্য বিষয়টি এখানে শেষ করছি। পরবর্তী কোনো ভিডিওতে আবার নিশ্চয়ই নতুন বিষয় নিয়ে দেখা হবে। ধন্যবাদ, সকলে ভালো থেকো, শুভরাত্রি।